আসসালামু আলাইকুম। এজ কোর্স এসএসসি বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জীবকোষ ও টিস্যু অধ্যায়। এই অধ্যায় থেকে এই অধ্যায় যখন পড়া শেষ করব আমরা যে বিষয়গুলো জানতে পারবো বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণুর কাজ, উদ্ভিদ ও প্রাণীকোষের তুলনা, দুটা কোষের মধ্যে স্নায়ু, পেশি, রক্ত, ত্বক এবং অস্থির কাজ কিভাবে সুষ্ঠুভাবে সম্পাদন হয় এবং এক্ষেত্রে বিভিন্ন কোষের যে ভূমিকা, জীবদেহের কোষের উপযোগিতা, উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যুর ব্যাখ্যা এবং একই রকম কোষ সমষ্টিরও একই কাজ সম্পন্ন করার ভিত্তিতে টিস্যুর কাজ মূল্যায়ন করতে পারব। এবং এছাড়াও টিস্যু, অঙ্গ এবং তন্ত্রের কোষের সংগঠন ব্যাখ্যা, টিস্যুতন্ত্রের কাজ ব্যাখ্যা, অঙ্গ ও অঙ্গতন্ত্রের ধারণা, গুরুত্ব এবং অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ প্রাণী কোষ কীভাবে পর্যবেক্ষণ করতে পারি, কিভাবে উদ্ভিদ ও প্রাণী টিস্যুর আমরা কোনো একটা ছবি আঁকতে পারবো এবং কিভাবে আমরা সঠিকভাবে অনুবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করে এগুলোকে দেখতে পারবো। এছাড়া বিভিন্ন জীবের যে বিভিন্ন কার্যক্রম হয় সেই কার্যক্রমে কোষের বিভিন্ন যে উপাদানগুলোর যে ভূমিকা সেগুলো আমরা জানতে পারবো। তো প্রথমেই আসি জীবকোষ সম্পর্কে। তাহলে জীবকোষ সম্পর্কে বিজ্ঞানীরা কি বলছেন? যেমন বিজ্ঞানী লোই এবং সিকেভিচ 1969 সালে বলেছেন, বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। তো এখানে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে বা ইংলিশে যেটাকে বলেছে সিলেক্টিভলি পারমিয়েবল দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে মূলত বৈষম্য ভেদ্য বা সিলেক্টিভলি পারমিয়েবল দিয়ে বোঝানো হয়েছে যে তারা এই পর্দাগুলো কিছু নির্দিষ্ট পদার্থ বা নির্দিষ্ট উপাদানের প্রতি তারা ভেদ্য, অর্থাৎ এই পর্দা দিয়ে নির্দিষ্ট কিছু পদার্থই ভেদ করতে পারবে। এটা সব ধরনের পদার্থ যে এটা পর্দা দিয়ে বের হয়ে যাবে এটার সুযোগ নেই এবং এটার অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে, অর্থাৎ নিজের মতনই ঠিক আরেকটা কোষে তৈরি করার ক্ষমতা রাখে। তাহলে জীবকোষ কত প্রকার? আমরা জানি যে পৃথিবীতে প্রাণ আছে এমন দুটো বস্তু যদি ধারণা করতে যাই আমাদের প্রথমেই মাথায় আসবে উদ্ভিদ এবং প্রাণীর কথা। তো সেই হিসেবেই উদ্ভিদের যে কোষ সেটাকে আমরা বলতে পারি উদ্ভিদ কোষ এবং প্রাণীর কোষকে প্রাণী কোষ বলা হয়। এই হিসেবেই তাহলে কোষ দুই প্রকার, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এখন আসি এই কোষের মধ্যেও কোষের দু ধরনের কোষ থাকে, সেটা হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষ। এটা মূলত গঠন অনুযায়ী। সেটা কিভাবে? যেমন আদিকোষ যে কোষগুলো থাকে সেক্ষেত্রে সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং প্রকৃত যে কোষ তাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরপরে বলছে আদিকোষের নিউক্লিয়াসে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না এবং প্রকৃত কোষে নিউক্লিয়াস পর্দা দ্বারা আবৃত থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি নিউক্লিয়ার মেমব্রেন থাকে, যেটা আদিকোষে থাকে না কিন্তু প্রকৃত কোষে থাকে। এরপরে বলছে আদিকোষ রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণুই থাকে না এবং প্রকৃত কোষে সকল ধরনের যে একটা কোষের মধ্যে আমরা অঙ্গাণু থাকা জরুরি জানি সেই সকল অঙ্গাণু থাকে প্রকৃত কোষে। এরপরে আদিকোষে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে আর প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ ছাড়াও অন্যান্য অঙ্গাণু যেমন প্রোটিন, হিস্টোনও থাকে। এবং আদিকোষে নীলাভ উদাহরণে কি বলছে? নীলাভ, সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এই ধরনের নিম্ন শ্রেণীর প্রাণীগুলো এবং প্রকৃত কোষের অধিকাংশ জীবকোষই এর উদাহরণ। এরপরে আমরা জানব উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ সম্পর্কে। তাহলে প্রথমেই আসে একটা কোষ, সেই কোষটাকে আবরণ করে রাখে তার কোষ প্রাচীর। তাহলে এই কোষ প্রাচীরটা কি সেটা সম্পর্কে জানবো। কি বলছে? কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা কি এটা মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। যেমন এর মধ্যে বলছে প্রাণী কোষে কোষ প্রাচীর কিন্তু থাকে না। তাহলে কোষ প্রাচীর কাদের ক্ষেত্রে থাকে? শুধুমাত্র উদ্ভিদ কোষে কিন্তু আমরা কোষ প্রাচীর পাই এবং প্রাণী কোষে আমরা সাধারণত কোষের নর্মাল যে আবরণটা সেটাই দেখতে পাই। তো কোষ প্রাচীরের রাসায়নিক গঠন কেমন হয়? এটা বেশ জটিল এবং এতে কি কি থাকে? সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। কী কী উপাদান থাকে? এই উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ যে একটা কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। কিন্তু কি বলছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। সাধারণত আমাদের এমসিকিউর জন্য
এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড এবং ছত্রাকের ক্ষেত্রে কাইটিন থাকে। এই কথাগুলো গুরুত্বপূর্ণ। এটা আমাদের এমসিকিউর জন্য হোক বা রিটেনেও আমাদের কী কী উপাদানের যদি দিয়ে তৈরি বলে আসে তখন আমরা এইগুলো লাগবে। তারপরে কি বলছে, প্রাথমিক কোষ প্রাচীরটা সাধারণত এক স্তর বিশিষ্ট হয় এবং মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারলাম যে কোষ প্রাচীরের কিন্তু সাধারণত দুটো স্তর থাকে, কিন্তু প্রথম স্তরটার উপরে যে দ্বিতীয় স্তরটা তৈরি হয় সেটা মূলত কোষের যে প্রোটোপ্লাজম থাকে সেখান থেকে কিছু পদার্থ এখানে জমা হয়ে গৌণ প্রাচীরটা তৈরি করে। এবং এই প্রাচীরের মাঝে বলছে কিছু ছিদ্র থাকে যেটাকে বলা হয় কূপ। কোষ প্রাচীরের তাহলে কাজ হচ্ছে কি? কোষ প্রাচীরের কাজ কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে এবং পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা নামক প্লাজমোডেজমাটাটা কি? এটা একটা আণুবীক্ষণিক নালী, যে নালীর মাধ্যমে একটা কোষ আরেকটা কোষের সাথে কানেক্টেড থাকে। এটাই হচ্ছে প্লাজমোডেজমাটা, মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণের চলাচলও নিয়ন্ত্রণ করে। তাহলে কোষ প্রাচীরের কী কী কাজ? কোষকে দৃঢ়তা প্রদান করা, আকার আকৃতি বজায় রাখা, প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা এবং পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করা। এখানে একটা জীবকোষের হচ্ছে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ছবি দেয়া, যেটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোষ প্রাচীর আছে। এখন দেখা যাচ্ছে এখানে কোষ প্রাচীরের একটা আণুবীক্ষণিক চিত্র দেওয়া হয়েছে। তো সেই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীরের যেহেতু কোষ প্রাচীরে আমরা কি জেনেছি দুটো স্তর থাকে, একটা প্রাথমিক একটা গৌণ স্তর। তো এটা হচ্ছে গিয়ে কোষটার প্রাথমিক স্তর, কিন্তু এর বাইরে যে গৌণ স্তরটা সেটার মাঝখানে আবার একটা পর্দা থাকে যেটাকে বলা হচ্ছে মধ্যপর্দা। এবং এই গৌণ প্রাচীরেরও আবার তিনটা স্তর বলছে, সেটা হচ্ছে বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এখানে কোষ প্রাচীরের একটা আণুবীক্ষণিক চিত্র দেখানো হয়েছে, যেখানে আমরা জেনেছি কোষ প্রাচীরে দুটো স্তর থাকে, প্রাথমিক স্তর এবং গৌণ স্তর। তো প্রাথমিক যে প্রাচীরটা সেটার মধ্যে যে গৌণ প্রাচীরটা থাকে এটার থাকে তিনটা স্তর, যার মধ্যে এটা বহিঃস্তর এবং এর মাঝখানে একটা মধ্যস্তর এবং ভিতরে একটা অন্তঃস্তর থাকে। এইভাবে দুটো স্তর মিলিত হয়ে কোষ প্রাচীর গঠিত হয়। এখন আসি, আমরা যে জানলাম যে কোষ প্রাচীরের যে গৌণ স্তরটা সেটা কিভাবে তৈরি হয়? প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কিছু পদার্থের মাধ্যমে। তো এই প্রোটোপ্লাজমটা কি? তো এখানে যা বলছে, প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। অর্ধস্বচ্ছ কেন? কারণ এখানে বিভিন্ন ধরনের উপাদান থাকে, যে উপাদানের কারণে এটাকে অর্ধস্বচ্ছ দেখতে লাগে এবং এটা কিন্তু থকথকে জেলির মতো হয় এবং কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম। মানে কোষঝিল্লির ভিতরে আমাদের কোষের যা উপাদান আছে এই সব কিছু নিয়েই কিন্তু মূলত প্রোটোপ্লাজমটা, এমনকি কোষঝিল্লি নিজেও কিন্তু প্রোটোপ্লাজমের একটা অংশ বলা হচ্ছে। তাহলে প্রোটোপ্লাজমের অংশ কি কি বলে যদি নিচে কিছু পয়েন্ট দেয়, তো তার মধ্যে যেগুলো কোষ ঝিল্লির ভিতরে অবস্থিত উপাদান এই সবগুলোই সঠিক হবে। এবং কোষঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো এবং নিউক্লিয়াস। এখন এখানে আমরা একটা কোষের ছবি দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে কোষের মধ্যে এই যে ফাঁকা যে জায়গাটা এটাকে দেখানো হয়েছে সাইটোপ্লাজম। এই মূলত হচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যেই যে এই সব কিছু অবস্থান করছে, সব কিছু নিয়েই এই সব কিছু বাদ দিয়ে যে অংশটা এটা হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম। এবং এটা এখানে একটা বড় নীল রঙের উপাদান দেখানো হয়েছে যেটাকে বলা হয়েছে নিউক্লিয়াস। এবং বাইরের আবরণটাকে আমরা জানছি সেল মেমব্রেন, এবং এর বাইরে যে মোটা আবরণটা সেটা হচ্ছে সেল ওয়াল। এবং এখানে ছোট ছোট কিছু মাইটোকন্ড্রিয়ান এবং পার্মানেন্ট কিছু ভ্যাকিউল এবং ক্লোরোপ্লাস্ট দেখানো হয়েছে। এগুলোর কাজ এবং গঠন কি আমরা সামনে জানতে পারবো। এরপরে আসে কোষ ঝিল্লি বা যেটাকে বলা হয় প্লাজমা লেমা। সেটা কি? প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলে।
কোষঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। সামনে আমরা ছবিতে দেখতে পাবো। এটি প্রধানত কী কী দিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, এটা গুরুত্বপূর্ণ। এবং কোষঝিল্লি একটা বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণের চলাচল এটা নিয়ন্ত্রণ করতে পারে এবং পাশাপাশি যে কোষগুলো এগুলোর থেকে পরস্পরকে আলাদাও রাখতে পারে। তাহলে এখানে এখন একটা কোষঝিল্লির ছবি দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই যে বলা হলো কোষঝিল্লির যে ভাঁজগুলো, এই বাইরের যে কোষঝিল্লি এটা যে ভাঁজ হয়েছে, যে ভিতরে ঢুকেছে, এই ভাঁজগুলোকে আমরা বলছি মাইক্রোভিলাই। ভাঁজ হয়ে যেই উপাদানগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাইক্রোভিলাই, এবং ভিতরের এইটুকু হচ্ছে আন্তঃকোষীয় যে জায়গাটা। মূলত এই আন্তঃকোষীয় স্থানের মাধ্যমেই কোষ তার বাইরের পরিবেশের সাথে কোষের ভিতরে একটা সংযোগ তৈরি করে। এরপরে আসি, এই যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলোর কথা বলা হলো, সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি? তো সাইটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটাকে আমরা কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলি। এটা সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। তো এখানে মাইটোকন্ড্রিয়া একটা ছবি দেওয়া, এবং এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য, কারণ এটা ছবি আঁকাটা আসে এবং এটা সঠিকভাবে এটার যে ভাঁজগুলো দেওয়া আছে ভাঁজগুলো ঠিক যেভাবে ছবিতে দেওয়া সেভাবেই যেন হয়, না হলে কিন্তু ছবিটা ভুল হবে। তো এখানে কি দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া কিভাবে গঠিত হয়? এটার বাইরে একটা ঝিল্লি থাকবে স্বাভাবিকভাবেই, এবং এর ভিতরে থাকে এই ভাঁজগুলোর ভিতরের এই খালি অংশটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের সাথে কিছু অক্সিজম লাগানো থাকে এবং এর মাঝে থাকে ক্রিস্টি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস্টিড কণার ছবি দেওয়া আছে, যেটাকে কাটা হয়েছে এবং ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। যেমন এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ভিতরে যে অংশটা এটা হচ্ছে স্ট্রোমা, এর মধ্যে কিছু আন্তঃগ্রানা, বহিঝিল্লি, অন্তঃঝিল্লি, গ্রানাম আছে, এবং এটা মূলত একটা প্লাস্টিডের যে ছবি, সেখানে এটার বহিস্তর, অন্তঃস্তর, স্ট্রমা, ল্যামেলাম, গ্রানাম চক্র, থাইলাকয়েড বা থাইলাকয়েড যেটাকে বলে, এবং গ্রানাম, ল্যামেলাম দেখানো হয়েছে। এখন বলা হচ্ছে প্লাস্টিড কত প্রকার। তো প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। এখানে 3 প্রকারের প্লাস্টিডের ছবি দেওয়া আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এখানে মূলত নাম থেকেই এদের ধরন বা বর্ণ কেমন হয় সেটা জানা যায়। প্লাস্টিডটা মূলত কোনো জীবকোষকে বা মানে উদ্ভিদ কোষে যেহেতু প্লাস্টিড থাকে, তো উদ্ভিদ কোষকে কালার দেয়। কিভাবে? ক্লোরোপ্লাস্ট এখানে দেখানোই হচ্ছে সবুজ, অর্থাৎ এটা সবুজ, যে কোনো উদ্ভিদের যেখানে ক্লোরোপ্লাস্ট থাকবে সেই জায়গাটাই সবুজ দেখা যাবে। এবং ক্রোমোপ্লাস্ট মানে এটা রঙিন, সবুজ ছাড়াও অন্য কোনো যে রং যদি ধারণ করে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলি ক্রোমোপ্লাস্ট। এবং লিউকোপ্লাস্ট যেখানে থাকে, লিউকো মানে হচ্ছে সাদা, তো সেক্ষেত্রে যেখানে উদ্ভিদের লিউকোপ্লাস্টটা থাকে সেই জায়গাটাতে সাদা বর্ণের দেখা যায়। এখানে একটা গলজি বডির ছবি দেওয়া আছে। এখানে গলজি বডির যে বিভিন্ন পার্ট, এখানে এগুলোকে সিস্টার্নি বলে, এবং ভিতরে কিছু বড় বড় ভেসিকল থাকে। ভেসিকল মানে হচ্ছে ফাঁকা কিছু জায়গা, এখানে কিছু ছোট ছোট ফাঁকা জায়গা দেখানো হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। এটা আরেকটা কোষের ছবি, যেখানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখানো হয়েছে, যার মধ্যে এই অংশটুকুকে বলা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এই অংশটুকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা রাফ কখন বলি? যখন এন্ডোপ্লাজমিকের গায়ে এই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় রাইবোজোম। এই রাইবোজোম লাগানো থাকলে সেটাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে উদ্ভিদ সেলের আরেকটা ছবি দেওয়া আছে, যেখানে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ দেখানো হয়েছে, ভ্যাকিউল বা এই যে বড় একটা ফাঁকা জায়গা এটা দেখানো হয়েছে, কিছু ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং বাইরে যে সেল মেমব্রেন, সেল ওয়াল, এটির জায়গাটা গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো দেখানো হয়েছে। এবং এখানে একটা লাইসোজোম কণা দেখানো হয়েছে। তো এতক্ষণ আমরা জানলাম যে সাইটোপ্লাজমের কিছু অঙ্গাণুর কথা। এখন এর মধ্যে আমরা জানবো যে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কি কি। প্রথমেই আসে ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে কোষ কঙ্কাল বা যেটাকে ইংলিশে বলে সাইটোস্কেলেটন। তো এটার কাজ কি? যে কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই আমরা যেটা দেখতে পাই সেটাকেই বলছি কোষ কঙ্কাল।
সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু কোষের চারিদিকে জালের মতো ছড়িয়ে থাকে। কোষ কঙ্কালের ভিতর থেকে কোষটাকে মূলত ধরে রাখে এবং এগুলোর মধ্যে কি কি থাকে? অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। তাহলে কোষ কঙ্কালের ভিতরে যে তন্তুগুলো থাকে এগুলো নির্মিত হয় কি দিয়ে? অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন দিয়ে। এছাড়া মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তুর উদাহরণ। তাহলে কোষ কঙ্কালের যদি উদাহরণ বলা হয় তাহলে আমরা তিনটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখানে একটা কোষের আণুবীক্ষণিক চিত্র দেখানো হয়েছে। এরপরে ঝিল্লিবিহীন কোষের আরেকটা অঙ্গাণুর মধ্যে আছে রাইবোজোম। প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেই এদের পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পদার্থবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড যে চেইন সংযোজন এই রাইবোজোমেই হয়ে থাকে। এছাড়া রাইবোজোমে কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইম এর কাজ হলো প্রাণরাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। তো রাইবোজোমের যদি প্রধান কোনো কাজের কথা বলা হয় তাহলে সেটা হবে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ। এরপর এখানে আরেকটা জীব কোষের ছবি দেখানো হয়েছে, বা যেটা প্রাণী কোষ আর কি, প্রাণী কোষের একটা ছবি দেখানো হয়েছে। এরপরে ঝিল্লিবিহীন আরেকটা কোষের উপাদান যেটা হচ্ছে সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম কি? এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য। সেন্ট্রোজোম প্রাণী কোষের বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষে কিন্তু আমরা সেন্ট্রোজোম পাই না। সেন্ট্রোজোম আমরা কোথায় পাই? প্রাণী কোষে। প্রধানত প্রাণী কোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়, একেবারেই যে থাকে না তা নয়, মানে কদাচিৎ দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে বলা হয় সেন্ট্রিওল, এবং সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোপ্লাজম বলে, এবং সেন্ট্রোপ্লাজম সহ সেন্ট্রিওলকে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে এখানে কি বলছে যে এই যে তরল সেন্ট্রোপ্লাজম যেটা থাকবে সেন্ট্রোজোমের ভিতরে, তখনই আমরা এটাকে এই সেন্ট্রিওলটা সহ বলবো সেন্ট্রোজোম, মানে সেন্ট্রোপ্লাজম এবং সেন্ট্রিওল মিলে হবে হচ্ছে সেন্ট্রোজোম। এবং সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। কোষ বিভাজন চ্যাপ্টারে যেটা আমরা দেখেছি যে একটা অ্যাস্টার রে পাওয়া যায়। এছাড়া স্পিন্ডলযন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতেও এরা অংশগ্রহণ করে। ফ্লাজেলা মানে হচ্ছে, এইটাকে বাংলায় বলে ক্ষণপদ, অর্থাৎ ফ্লাজেলা একটা কোষকে চলনে সাহায্য করে। যেহেতু ক্ষণপদ মানে কি, এটা একটা পায়ের মতো কাজ করে, যার মাধ্যমে কোষ চলতে পারে। তো এই ফ্লাজেলাটা হচ্ছে গিয়ে তৈরি করে কে? সেন্ট্রোজোম। এরপরে উদ্ভিদ কোষ বলা হোক বা প্রাণী কোষ, দুটোতেই এই নিউক্লিয়াস থাকে। যদিও আমরা জেনেছি যে যেটা আমাদের আদিকোষ থাকে তার মধ্যে হচ্ছে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যতগুলো উপাদান আছে এগুলো কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেহেতু এটার কোনো পর্দা থাকে না বা মেমব্রেন থাকে না। তো এখানে নিউক্লিয়াসের একটা গঠন দেখানো হয়েছে, এবং এটা ছবি আঁকা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা রিটেনে অনেক আসে। এবং নিউক্লিয়াসের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে বাইরে কি দেখতে পাচ্ছি আমরা? একটা নিউক্লিয়ার মেমব্রেন, যার মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, যেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমেই মূলত নিউক্লিয়াসের ভিতরে যত পদার্থ আছে সেটা কোষের বাইরের যে, মানে নিউক্লিয়াসের বাইরে যে কোষের পরিবেশ, সেটার মধ্যে একটা সংযোগ রক্ষা করে। এবং এর ভিতরে একটা বড় আমরা কনডেন্সড একটা উপাদান দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় নিউক্লিওলাস, মানে কোষ নিউক্লিয়াসের যতগুলো মূল উপাদান থাকে সেগুলো এই নিউক্লিয়াসের মধ্যেই ঘনীভূত হয়ে থাকে, যার কারণে এটা একটা ঘন আকারে দেখা যায়। এবং বাইরে যে একটা তরল পদার্থ দেখা যায় এটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবং ভিতরে এই যে অনেকগুলো তন্তুর মতো দেখতে পাচ্ছি যেগুলোকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। তো এখন কি বলছে? জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এর আকৃতি কেমন হতে পারে? গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা নলাকার হতে পারে। এবং সিভ কোষ এবং লোহিত
রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। তো খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো পয়েন্টের কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে সিভ কোষ এবং লোহিত রক্তকণিকা। মূলত লোহিত রক্তকণিকায় যে নিউক্লিয়াস থাকে না, এটা জানাটা বেশি জরুরি। এরপরে কি বলছে, নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত করে এবং সুগঠিত নিউক্লিয়াসে নিচের অংশগুলো দেখা যায়। নিচের অংশগুলো কি? তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি আমরা উপাদান দেখতে পাই? নিউক্লিয়ার যে ঝিল্লি, যেটা বাইরের আবরণ আমরা দেখেছি, সেটা সম্পর্কে কি বলছে? নিউক্লিয়াসকে ঘিরে রাখে, যেটাকে কেন্দ্রিকা ঝিল্লিও বলে এবং এটার দুটো স্তর থাকে। এই ঝিল্লি লিপিড ও প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়। এই ঝিল্লিতে মাঝে মাঝে যে কিছু ছিদ্র থাকে, যেটাকে আমরা কি দেখেছিলাম? নিউক্লিয়ার রন্ধ্র। এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে, আগেও আমরা যেটা বলেছি। এবং নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে মূলত পৃথক করে রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচলও কিন্তু নিয়ন্ত্রণ করে। এরপরে নিউক্লিয়াসের মধ্যে আমরা যে একটা তরল পদার্থ দেখেছি, যেটাকে কি বলছে? জেলির মতো একটা বস্তু বা রস। এটাকে বলা হয় কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমকে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় কিছু খনিজ লবণ থাকে। তাহলে নিউক্লিওপ্লাজমে কি কি থাকে? নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক বা এনজাইম এবং কিছু খনিজ লবণ পাওয়া যায়। এরপরে আসে নিউক্লিয়াস বা কেন্দ্রিকার একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার যে আমরা বস্তুটা দেখেছিলাম, সেটাই হচ্ছে নিউক্লিওলাস বা কেন্দ্রিকা নু। ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে। এরা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে নিউক্লিওলাস কি দিয়ে তৈরি হয়? আরএনএ এবং প্রোটিন দিয়ে। এরা রাইবোজোম সংশ্লেষণে সাহায্য করে, অর্থাৎ রাইবোজোম যে আমরা দেখেছিলাম যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে কিছু রাইবোজোম লেগে থাকে, যার কারণে আমরা সেটাকে রাফ বলেছিলাম, সেই রাইবোজোমগুলোর সিনথেসিস হয় কোথায় বা সংশ্লেষণ হয় কোথায়? এই নিউক্লিয়াসের মধ্যে। এবং রং অগ্রাহী বলতে বলা হয়েছে, রং গ্রহণ করে না। এই যে উপাদানগুলো থাকে ক্রোমোজোমের, সেগুলোর সাথেই কিন্তু এই নিউক্লিয়াসগুলো লেগে থাকে। এরপর আমরা ছবিতে যে দেখেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিওপ্লাজমের মধ্যে কিছু ঘিচিমচি হয়ে আছে সুতার মতো বা তন্তুর মতো, সেগুলোকে আমরা বলি ক্রোমাটিন জালিকা। তো কি বলছে? কোষের বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না, তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময়ই কেবল এদেরকে আমরা মোটা এবং খাটো হতে দেখি, যখন এর মধ্যে পানি আসে, এবং তখন এদেরকে আমরা আলাদা করে ক্রোমোজোম হিসেবে দেখতে পাই। এবং ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কিন্তু নিয়ে যায়। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই যে ডিএনএ থাকে, তার মধ্যেই বংশগতির সব উপাদানগুলো নিহিত থাকার কারণে কিন্তু এইটাই ক্রোমোজোমের মাধ্যমে বংশগতির গুণাবলীগুলো যে বাহিত হয়, সেটাই বলা হয়েছে। এবং কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্যই নির্দিষ্ট হয়। অর্থাৎ আমাদের প্রতিটা প্রাণীর ক্ষেত্রে কিন্তু তার ক্রোমোজোম সংখ্যা ভিন্ন হয় এবং এসব ক্রোমোজোম বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করাই হচ্ছে ক্রোমোজোমের কাজ। তাহলে ক্রোমোজোমের কাজ কি? বংশ পরম্পরায় যে বংশ বহনকারী জিন থাকে, মানে ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ এবং ডিএনএর মধ্যে থাকে জিন, এবং এই জিনের মধ্যেই বংশধারা বহনকারী উপাদানগুলো থাকে। এটা হচ্ছে গিয়ে তাহলে ক্রোমোজোমের কাজে এইগুলো বহন করে নিয়ে যাওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রোমাটিন জালিকার মধ্যে একটা ক্রোমোজোমের ছবি দেওয়া আছে, যেখানে এখানে এটার দুটো বাহু দেখানো হয়েছে। এখানে ছোট এইখানে দেখানো হয়েছে যেটা, এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট, এবং এটার সাথে এই লম্বা যে হাতটা বা বাহুটা, সেটার মাঝখানে একটা ভাঁজ দেখা যায়, যেটাকে বলা হয় গৌণকুঞ্চন। এবং এর ভিতরে যে সুতার মতো পদার্থটা দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় ক্রোমোনেমাটা, এবং এর মাঝখানে কিন্তু থাকে সেন্ট্রোমিয়ার। এবং ভিতরের যে নীল রঙের যে একটা তরল বা পদার্থের মতো দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় ধাত্র। এরপরে আসে উদ্ভিদ টিস্যু কত প্রকার। উদ্ভিদ টিস্যু তাহলে গঠন অনুযায়ী দু ধরনের হয়, সরল টিস্যু এবং জটিল টিস্যু। তো প্রথমেই তাহলে আসে সরল টিস্যু কী কী ধরনের হয়। তো সরল টিস্যু হয় তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা কি?
তো প্যারেনকাইমা হচ্ছে উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি আমরা দেখতে পাবো। টিস্যুর কোষগুলো কেমন থাকে? জীবিত থাকে, সমব্যাসীয় থাকে। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু মোটামুটি একই আকৃতির। এটা হচ্ছে এটার লঙ্গিটিউডিনাল বা লম্বচ্ছেদের ভিউ এবং এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। এবং এগুলো হয় কেমন? পাতলা প্রাচীরযুক্ত এবং অবশ্যই এগুলো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। এই টিস্যুতে আন্তঃকোষীয় কিছু ফাঁক দেখা যায়। এই যে আমরা এখানে যে কিছু ফাঁকা ফাঁকা অংশ দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। কারণ আমরা কি বলেছি, ক্লোরোপ্লাস্টটা সবুজ রঙের হয়, তো সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো ক্লোরেনকাইমা। এবং জলজ উদ্ভিদের মধ্যে কিন্তু বড় বড় বায়ুকুঠুরি দেখা যায়, যেগুলোর মাধ্যমে তারা হচ্ছে জলের মধ্যে অনেক রকম শ্বাস নিয়ে, যে আমরা মানে পানির মধ্যে যেমন ডুবুরিরা গেলে একটা শ্বাস নেওয়ার জন্য আলাদা যন্ত্র ব্যবহার করে, তেমনই এদের শ্বাস নেওয়ার জন্য, পানিতে শ্বাস নেওয়ার জন্য আলাদা যন্ত্র হিসেবে একটা বায়ুকুঠুরি থাকে, যেই প্যারেনকাইমাগুলোকে বলা হয় অ্যারেনকাইমা। সেটা হচ্ছে কেবল জলজ উদ্ভিদের ক্ষেত্রে। এবং প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ যদি বলতে যাওয়া হয় তাহলে আমরা কি বলবো? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। এই কাজগুলো প্যারেনকাইমা করে থাকে। এরপরে আসে কোলেনকাইমা টিস্যু। তো কোলেনকাইমা কি? এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়েই তৈরি হয় এবং কোষ প্রাচীরের সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়। তবে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোনাগুলো অধিক পুরু হয়। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীর ঠিকই আছে, কিন্তু এগুলো কিন্তু অসমভাবে পুরু, কোনোটা মোটা কোনোটা চিকন এরকম হয়ে থাকে। এবং এই টিস্যুর কোষগুলো লম্বাটে হয়। এই যেখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা লম্বাটে। যদি আমি মানে লম্বচ্ছেদ বা লঙ্গিটিউডিনাল সেকশনে দেখি তাহলে এরকম দেখা যাচ্ছে, কিন্তু ট্রান্সভার্স বা পাশাপাশি কাটার কারণে কিন্তু এগুলোকে এভাবে দেখা যাচ্ছে। এবং এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি। এদের মাঝেও কিছু আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। কোষ প্রান্ত হয় চৌকোনাকার, যেটা আমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছি, চার কোণার মতো দেখা যাচ্ছে, এবং সরু বা তির্যকও হতে পারে। খাদ্য প্রস্তুত ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করাই এদের প্রধান কাজ। তো তাহলে কোলেনকাইমা টিস্যুর কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা বা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। এবং পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। তাহলে কোলেনকাইমা টিস্যুর সাইট যদি আমরা বলি বা এটা কোথায় পাওয়া যায়, তাহলে আমরা বলবো পাতার শিরা এবং পত্রবৃন্তে। কচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখনই কেবল এরা খাদ্য প্রস্তুত করতে পারে, কারণ খাদ্য প্রস্তুত করতে আমাদের হচ্ছে প্লাস্টিডের দরকার হয়। তো সেই প্লাস্টিড কিন্তু থাকে কেবল ক্লোরোপ্লাস্টেই, যার কারণে ক্লোরোপ্লাস্ট থাকলেই এরা খাদ্য প্রস্তুত করতে পারবে। এরপরে আসে স্ক্লেরেনকাইমা। এই টিস্যুগুলো অনেকটা লম্বা হয়, পুরো প্রাচীর বিশিষ্ট হয়, প্রোটোপ্লাজমবিহীন লিগনিনযুক্ত। তার মানে আমাদের আগের প্যারেনকাইমা এবং কোলেনকাইমায় কিন্তু আমরা জেনেছি প্রোটোপ্লাজম দিয়ে তারা পূর্ণ থাকে, কেবল স্ক্লেরেনকাইমাতেই কোনো প্রোটোপ্লাজম থাকে না। এবং এগুলোতে কি থাকে? লিগনিন থাকে। এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকেই স্ক্লেরেনকাইমা বলে। এখানে স্ক্লেরেনকাইমা টিস্যুর কিছু ছবি দেখানো হয়েছে। এটা লম্বভাবে কাটলে এবং এটা পাশাপাশিভাবে কাটলে কেমন দেখা যায়। এখানে স্ক্লেরেনকাইমা টিস্যুর দুটো পার্টের কথা বলা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে ফাইবার এবং স্ক্লেরাইড। এই যে এখানে কিছু ফাইবারের ছবি দেওয়া আছে। আমরা জানি সাধারণত পার্টের যে আঁশ সেটাকে এভাবে এরকম দেখতে লাগে অনেকটা। এবং এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যে স্ক্লেরাইড, সেটা হচ্ছে দেখানো হয়েছে। এরপরে আসছে, এতক্ষণ তো আমরা জানলাম সরল টিস্যুর 3 ধরনের আলোচনা। এখন আমরা জানবো জটিল টিস্যুটা কি। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হয় জটিল টিস্যু। এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে, তাই এদের পরিবহন টিস্যুও বলা হয়। তাহলে জটিল টিস্যুর যেহেতু পরিবহনে সাহায্য করে, এদেরকে আমরা পরিবহন টিস্যুও বলতে পারি। এবং এই টিস্যু 2 ধরনের হয়ে থাকে, সেটা কি? জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে, বা যেটাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। তাহলে জটিল টিস্যু কেন জটিল? কারণ এটার মধ্যে যে জাইলেম ফ্লোয়েম থাকে এগুলো একটা গুচ্ছের মতো একটা জটিল আকৃতি গঠন করে। এখানে কিন্তু আমরা একটু আগে যেমন সরল টিস্যুতে একটা নির্দিষ্ট সুন্দর আকৃতি দেখতে পেয়েছি, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট আকৃতি নেই। এক একটা কোষ এক একভাবে একসাথে গুচ্ছ আকারে তৈরি হয়ে একটা টিস্যু গুচ্ছ তৈরি করেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে জটিল টিস্যু। তো
তো জাইলেমের মধ্যে আবার কিছু পার্ট আছে, সেটা কি ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। তো এখানে ট্রাকিড, ভেসেল এবং জাইলেম ফাইবারের কিছু ছবি দেখানো হয়েছে। তো এই ছবিগুলো আঁকার ক্ষেত্রে সাধারণত আসে যে জটিল টিস্যুর যে 3 ধরনের যে বিভিন্ন উপাদান আছে সেগুলোর হচ্ছে ছবি আঁকার। এরপরে আসে ফ্লোয়েম। ফ্লোয়েমের মধ্যেও আবার কিছু উপাদান আছে, সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো দুটোর ক্ষেত্রে কিন্তু প্যারেনকাইমা এবং ফাইবারটা কমন, কিন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এবং জাইলেমের ক্ষেত্রে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এছাড়া জাইলেমে আলাদা আছে ট্রাকিড এবং ভেসেল, এবং ফ্লোয়েমে আছে সিভ কোষ এবং সঙ্গী কোষ। এরপরে এখানে হচ্ছে ফ্লোয়েম টিস্যুর একটা ছবি দেখানো হয়েছে, যে এটার যদি লম্বচ্ছেদ করি তাহলে আমরা কি কি দেখতে পাই। এখানে আমরা হচ্ছে এই যে মাঝখানে যে একটা ফাঁকা জায়গার মতো দেখা যাচ্ছে, এটাকে সিভ নল বলছে। এটার সাথে যে এই কোষগুলো দেখানো হয়েছে সেটাকে সিভ কোষ বলছে, এবং ভিতরের অংশটুকু ফ্লোয়েম প্যারেনকাইমা, এবং মাঝখানে একটা যেখানে কিছু কিছু ছোট দাগ দিয়ে দেখানো হয়েছে এটাকে সিভ প্লেট হিসেবে দেখানো হয়েছে, যেটা একটার সাথে আরেকটার মধ্যে একটা কানেকশন তৈরি করেছে। এরপরে এখন আমরা জানবো প্রাণী টিস্যু নিয়ে। তো প্রাণী টিস্যুর প্রকারভেদের মধ্যে কি কি বলছে, প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে 4 ধরনের হয়ে থাকে। সেটা কি আবরণী, যোজক, পেশি এবং স্নায়ু টিস্যু। তাহলে প্রাণী টিস্যু 4 ধরনের, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। এবং আবরণী টিস্যুর যে কোষগুলো এগুলো ঘন সন্নিবেশিত হয়ে একটা, এবং এগুলো কি হয় একটা ভিত্তি পর্দার উপরে কিন্তু বিন্যস্ত থাকে। কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতি ভিত্তিতে এই আবরণী টিস্যুকে আবার আমরা 3 ধরনের বলতে পারি। কি কি? স্কোয়ামাস, কিউবয়েডাল এবং কলামনার। এখানে হচ্ছে স্কোয়ামাস টিস্যু, কিউবয়েডাল টিস্যু এবং কলামনার টিস্যুর ছবি দেখানো হয়েছে। স্কোয়ামাস কি? এটা একটা পাতলা এবং সরল প্রকৃতির একটা হচ্ছে টিস্যু। এটা কি বলছে আয়সাকার হয়ে থাকে, যার কারণে এটাকে বলা হচ্ছে স্কোয়ামাস। এবং যে কিউবয়েডাল টিস্যু, কিউব মানে আমরা কি জানি, এটা হচ্ছে একটা ঘনক আকৃতির, অর্থাৎ ঘনাকৃতির দেখা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কিউবয়েডাল। এবং কলামনার মানে কি? লম্বাটে বা স্তম্ভাকার। তাহলে এই লম্বাটে টাইপের যে কোষগুলো মিলে টিস্যুটা গঠন হবে সেটাকে, সেই এপিথেলিয়াল টিস্যু বা আবরণী টিস্যুকে আমরা বলতে পারি কলামনার টিস্যু। এই টিস্যুর ছবিগুলো আঁকা শেখাও গুরুত্বপূর্ণ। এরপরে আসে প্রাণীদেহে ভিত্তি পর্দার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে আবার এই এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। তো সেই হিসেবে কি কি হয়? সাধারণ আবরণী, স্ট্র্যাটিফাইড এবং সিউডো স্ট্র্যাটিফাইড। এখানে স্ট্র্যাটিফাইড এবং সিউডো স্ট্র্যাটিফাইডের একটা ছবি দেওয়া হয়েছে। স্ট্র্যাটিফাইড মানে কি? একটা সুন্দর আকারে মানে একটা স্তরে স্তরে সাজানো থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা কোষ কিন্তু একটা স্তরে সমানভাবে সাজানো, যার কারণে এগুলোকে বলা হয় স্ট্র্যাটিফাইড বা যৌগিক আবরণী টিস্যু। কিন্তু সিউডো মানে কি? সিউডো মানে হচ্ছে যে যেমন হওয়ার কথা তেমন না, মানে স্ট্র্যাটিফাইড যে একটা সমান স্তরে সজ্জিত থাকার কথা, এগুলো সমান স্তরে সজ্জিত থাকার পরও কিন্তু কোষের সবগুলো কিন্তু কোষ সমান আকার আকৃতিতে নাই, কোনোটা একটু উপরে কোনোটা একটু নিচে, যার কারণে এটাকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। এরপরে আসে আবরণী টিস্যুর যে কোষগুলো, এগুলোকে আবার কাজের ভিত্তিতে বিভিন্ন রূপে দেখা যায়, যেমন কি সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। সিলিয়া মানে কি? এটা হচ্ছে একটা মানে কোষ টিস্যুর গায়ে একটা লম্বাটে তার ধরনের আমরা আকৃতি দেখতে পাই, যেটাকে বলা হয় সিলিয়া। এই সিলিয়া হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। শ্বাসনালীর প্রাচীরে বলতে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম বা যেখান দিয়ে আমাদের শ্বাস যায় সেটার প্রাচীরে আমরা সাধারণত সিলিয়া দেখতে পাই। এই সিলিয়া থাকার কারণে কিন্তু আমরা যখন শ্বাস নিই আমাদের শ্বাসের মাধ্যমে তো অনেক ময়লা ঢুকে, তো এই ময়লাগুলোকে হচ্ছে বের করে দিতে এই সিলিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু একটা উদাহরণ, যেমন কি হাইড্রার এন্ডোডার্মে থাকে। আমরা আগেও জেনেছি ফ্লাজেলা থাকা মানে কি? ফ্লাজেলা হচ্ছে একটা ক্ষণপদ। ক্ষণপদ মানে কি? এর মাধ্যমে একটা কোষ হচ্ছে চলতে পারে। তাহলে ফ্লাজেলাযুক্ত আবরণী টিস্যু যেমন হাইড্রার এন্ডোডার্মে থাকার কারণে কিন্তু হাইড্রা কিন্তু চলাচল করতে পারে। এছাড়াও আরেকবার বলছে ক্ষণপদযুক্ত আবরণী টিস্যু এই সেম হাইড্রার এন্ডোডার্মে এবং মেরুদণ্ডী প্রাণীদের অন্ত্রে দেখা যায়। এবং জনন অঙ্গের আবরণী টিস্যু যেমন বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যা থেকে শুক্রাণু এবং ডিম্বাণু কোষ উৎপন্ন হয় এবং এরা স্বাভাবিকভাবে প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখে। এবং গ্রন্থি আবরণী টিস্যু
গ্রন্থি থেকে আমরা কি জানি, বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়, তাই এদের প্রধান কাজই হচ্ছে বিভিন্ন রস নিঃসৃত করা। তাহলে কি বলছে, দেখা যাচ্ছে আবরণী টিস্যু কোনো অঙ্গের বা নালীর ভিতরের এবং বাইরের অংশ তৈরি করে থাকে এবং আবার এই টিস্যু রূপান্তরিত হয়ে রক্ষণ, ক্ষরণ, শোষণ, ব্যাপন, পরিবহন এসব কাজেও অংশ নিচ্ছে এবং এই টিস্যু রূপান্তরিত হয়ে গ্রন্থি টিস্যু জনন টিস্যুতেও পরিণত হতে পারছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই আবরণী টিস্যু কতটা গুরুত্বপূর্ণ প্রাণীকোষের জন্য। এরপরে আসে যোজক টিস্যু। এই যোজক টিস্যুর আবার 3 ধরনের, স্কেলেটাল, ফাইব্রাস এবং তরল যোজক। তাহলে এখানে যোজক টিস্যুর একটা উদাহরণ দেওয়া, একটা ছবি দেওয়া হয়েছে। যোজক টিস্যুকে আমরা কানেকটিভ টিস্যুও বলতে পারি। এর মধ্যে এই যে সেলগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় মাস্ট সেল এবং এটার মাঝখানে যে এই যে তন্তুর মতো যাচ্ছে এটাকে বলা হচ্ছে কোলাজেনাম তন্তু এবং এই যে মাঝখানে যে চিকন যে তন্তুর মতো দেখা যাচ্ছে এগুলোকে কিন্তু বলা হয় ইলাস্টিক তন্তু এবং এর মাঝে এই মাস্ট সেল বাদে যেই কোষগুলো থাকে সেগুলোকে বলা হয় ফাইব্রোব্লাস্ট। এরপরে এখানে হচ্ছে স্কেলেটাল টিস্যু। স্কেলেটাল মানে আমরা কি জানছি, একটা কঙ্কাল, স্কেলেটন বা কঙ্কাল তন্ত্র যেটা, সেই স্কেলেটাল টিস্যুর মধ্যে আছে অস্থি আর কোমলাস্থি। তাহলে স্কেলেটাল টিস্যুর হচ্ছে দুটো ধরন কি হয়, অস্থি আর কোমলাস্থি। তো অস্থি বলতে আমরা কি জানি, বা বোন, আমাদের বডিতে যত ধরনের লম্বা লম্বা আমরা বোনগুলো দেখতে পাই সেগুলোই হচ্ছে অস্থি। আর হচ্ছে কোমলাস্থি মানে হচ্ছে এই অস্থির উপরে কিছু সাদা যে আমরা পদার্থগুলো সাধারণত আমরা দেখা যায় মুরগির যে আমরা হাড্ডি আমরা অনেকে খাই, তো সেটার উপরে একটা সাদা যে আবরণ থাকে অনেকটা কুচমুচ করে, সেটাকেই আর কি তো আমরা সহজ বাংলায় বলি হচ্ছে কোমলাস্থি। এখন আসে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু হচ্ছে 2 ধরনের, একটা কি রক্ত এবং লসিকা। এবং এই রক্তের মধ্যে 3 ধরনের কণিকা থাকে বা 3 ধরনের সেল থাকে, যেটাকে আমরা কি বলি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এবং আমরা হচ্ছে নিউক্লিয়াস পড়ার সময় পড়েছি লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই লোহিত রক্তকণিকাগুলোর মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নেই। এছাড়া এখানে ছবিতে দেখানো হয়েছে যে রক্তের যে উপাদান তার মধ্যে কিন্তু 92%ই থাকে পানি এবং মাত্র 8% থাকে কিছু অর্গানিক বা ইনঅর্গানিক বা জৈব বা অজৈব পদার্থ। এখানে আমাদের পুরো মানবদেহে যে লসিকা থাকে সেই লসিকাগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তার একটা ছবি দেখানো হয়েছে এবং বডির বিভিন্ন স্থান ভেদে এই লসিকাগুলো বিভিন্ন নামের হয়ে থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের নেকের মানে গলার কাছে আছে সেটাকে বলা হচ্ছে নেক লিম্ফ নোড বা সার্ভাইকাল লিম্ফ নোড এবং হচ্ছে আমাদের এখানে থোরাসিক ডাক্টেরিক দেখানো হয়েছে এবং এখানে টনসিলের দেখানো হয়েছে এবং আমাদের এখানে আর্মপিটের কাছে যেগুলোকে থাকে সেগুলোকে বলা হয় অ্যাক্সিলারি লিম্ফ নোড। তো এভাবে বিভিন্ন জায়গা ভেদে, যেমন এখানে ইঙ্গুইনালের ক্ষেত্রে ইঙ্গুইনাল লিম্ফ নোড দেখানো হয়েছে। তো বিভিন্ন স্থান ভেদে এই লিম্ফ নোডগুলো বা লসিকাগুলো বিভিন্ন নামের হয়ে থাকে। এরপরে যে পেশি টিস্যু আবার হচ্ছে 3 ধরনের, কি ঐচ্ছিক টিস্যু, অনৈচ্ছিক টিস্যু এবং কার্ডিয়াক বা হৃদ টিস্যু। আচ্ছা, তো ঐচ্ছিক টিস্যু কি? ঐচ্ছিক টিস্যু হচ্ছে সেই টিস্যুগুলোই বা সেই পেশি টিস্যুগুলো যেগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। যেমন এখানে হাতের যে ছবি দেওয়া হয়েছে, এই যে আমরা হাতটাকে ফ্লেক্স করছি বা ভাঁজ করছি, সেটা হচ্ছে গিয়ে আবার আমরা এটাকে এক্সটেন্ড করতে পারছি, এই সবগুলো কিন্তু আমরা আমাদের নিজের ইচ্ছায় করতে পারছি, যার কারণে এই নাম থেকে এটা হচ্ছে ঐচ্ছিক টিস্যু। এবং অনৈচ্ছিক মানে কি, যেমন এখানে কিছু ছবি দেওয়া আছে, হার্টের ছবি, আমাদের হচ্ছে এখানে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এটা ব্লাডারের ছবি, এটা হচ্ছে কিডনির ছবি দেওয়া আছে, তারপরে লাংসের ছবি, এই যে ছবিগুলো দেওয়া আছে। তো এইখানে আমাদের বডির ভিতরে যে অর্গানগুলো আছে বা অঙ্গগুলো আছে এগুলোর মধ্যে যে পেশি টিস্যু আছে এগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো চলাচল করতে পারি না। যেমন আমাদের হার্ট কিন্তু তার ইচ্ছা মতোই অনবরত পাম্প করে যাচ্ছে। আমরা যখন খাই এবং সেই খাবারটা আমাদের স্টোমাক হয়ে, আমাদের এই স্মল গাট, লার্জ গাট হয়ে, হ্যাঁ, আমরা যেভাবে করে হচ্ছে এক্সক্রিট করে দিই, খাবারের যে রেচনের মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো নিঃসৃত হয়ে যায়, এগুলো কিন্তু সব
অঙ্গগুলো তার নিজের ইচ্ছায় করে, আমাদের ইচ্ছার উপরে কিন্তু এটা চলে না। যার কারণে এগুলো আমাদের অনিচ্ছাকৃতভাবে হয় দেখে, এমন না যে এটা আমাদের অনিচ্ছাকৃতভাবে, এগুলো আমাদের বডির ভালোর জন্যই হয়, কিন্তু এগুলোর নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, যার কারণে এগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি টিস্যু। এবং এই টিস্যুগুলোর মধ্যেও এই হার্টের টিস্যুটা অনৈচ্ছিক হইলেও এটাকে একটা আলাদা পেশি টিস্যুরই উদাহরণের মানে একটা প্রকারে রাখা হয়েছে, যেটা হচ্ছে কার্ডিয়াক বা হৃদ টিস্যু। এখানে কিছু আণুবীক্ষণিক ছবি দেওয়া আছে ঐচ্ছিক পেশি টিস্যুর, অনৈচ্ছিক পেশি টিস্যুর এবং হৃদ পেশি টিস্যুর। এবং এইগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার হচ্ছে যেটা, যে ঐচ্ছিক পেশি টিস্যুর মধ্যে নিউক্লিয়াস, এই যেখানে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি আমরা, সবগুলোর মধ্যে নিউক্লিয়াস কিন্তু থাকবে, যেহেতু তারা টিস্যু, তা আমরা জানি যে সেলের একটা গুরুত্বপূর্ণ উপাদান নিউক্লিয়াস। কিন্তু এর মধ্যে আমরা কিছু মায়োফাইব্রিল এবং ভিতরে সার্কোলেমা দেখতে পাই। এবং অনৈচ্ছিক, এবং এগুলো কিন্তু প্রায় একটা লম্বাটে আকৃতি, কিন্তু অনৈচ্ছিক পেশি টিস্যুগুলো একটা নলাকার টাইপের আকৃতি, বা দুই পাশে এদের একটা চিকন হয়ে যায়, ভাঁজ তৈরি হয়। এবং এর মধ্যে সার্কোলেমা, নিউক্লিয়াস, মায়োফিব্রিল থাকে, কিন্তু গঠন আকৃতির দিক দিয়ে এটা ঐচ্ছিক পেশি থেকে একটু অন্যরকম। এবং হৃদপেশির মধ্যে একটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ঐচ্ছিক অনৈচ্ছিক কোনো পেশিতেই আমরা দেখি না, সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তো এই ইন্টারক্যালেটেড ডিস্কটাই মূলত ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি থেকে ওকে আলাদা করছে, যে ইন্টারক্যালেটেড ডিস্ক আমরা কেবলই পাই হৃদপেশিতে। তাহলে এখানে যে দেখানো হয়েছে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য কী কী, তাহলে পার্থক্য কিন্তু আমরা এখানে ছবিতেই সুন্দর মতো দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্যের কথা বলা হয়েছে, তো সেটা আমরা ছবি থেকেই দেখে এসেছি। তো এখানে ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির মধ্যে যে পার্থক্যের কথা বলা হয়েছে, তো সেই পার্থক্য তো আমরা এখানে ছবি থেকেই বলতে পারি, যে কি, যে ছবিতেই দেখা যাচ্ছে যে এদের আকার আকৃতি কিন্তু একটা থেকে কতটা ভিন্ন। এই হৃদপেশির মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, যেটা ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি থাকে না, কিন্তু ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির মধ্যে কিছুটা মিল থাকলেও তাদের আকৃতিটা একটু অন্যরকম। এছাড়া আমরা কিন্তু কাজের মধ্যেও তাদের পার্থক্য দেখতে পাই, যে ঐচ্ছিক পেশি কিন্তু নিজের ইচ্ছা মতো এই পেশিগুলোকে আমরা চালনা করতে পারি, যেটা অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে পারি না, এবং হৃদপেশির ক্ষেত্রেও পারি না। এবং এটা হৃদপেশির উদাহরণ কিন্তু কেবলই হার্ট, কিন্তু ঐচ্ছিক পেশিতে আমরা আমাদের হাত, পায়ের মাসেল, এই সবগুলোর উদাহরণ হিসেবে বলতে পারি, কিন্তু অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে আমাদের বডির ভিতরের যে অঙ্গগুলো আছে সেগুলো উদাহরণ হিসেবে বলতে পারি। এখন এখানে একটা স্নায়ু টিস্যুর ভিডিও দেখানো হয়েছে, যে এই স্নায়ু টিস্যুগুলো কিভাবে করে আমাদের বডিতে সংযোগ রক্ষা করে। এখানে দেখানো হচ্ছে এই যে বাতিগুলো জ্বলছে, এগুলো মূলত কি, যে একটা সেলের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের নার্ভ ইম্পালস নিয়ে যায়, মানে যেটার মাধ্যমে এখানে এখানে একটা স্নায়ু টিস্যু দেখানো হয়েছে, যেটার মাধ্যমে কিভাবে আমাদের বডির মধ্যে যে নার্ভ ইম্পালসগুলো আছে সেগুলো বাহিত হয়, সেটাই মূলত এই যেখানে একটু পরপর আলো ফ্লিকারিং দেখা যাচ্ছে, সেটা দিয়ে বোঝা যাচ্ছে। এখন এই স্নায়ু টিস্যুর একক কী? এই স্নায়ু টিস্যুগুলোর যে একক, সেটাকে আমরা বলি নিউরন। তো এই নিউরনের ছবিটাও খুবই গুরুত্বপূর্ণ, আকাশিখাটা, কারণ এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে এই নিউরনের মাধ্যমেই কিন্তু মূলত একটু আগে আমরা যে দেখলাম যে বিভিন্ন লাইটের ফ্লিকারিং করছে, মানে কি, যেটা নার্ভ ইম্পালস যাচ্ছে, সেই নার্ভ ইম্পালসগুলো এই নিউরনগুলোই একটা আরেকটা এরকম অসংখ্য নিউরন আমাদের বডিতে থাকে, যেগুলো যুক্ত করে এই নার্ভ ইম্পালসগুলো বহনে সাহায্য করে। তো এখানে নিউরনের কিছু পার্টের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি, ভিতরেই যে আমরা অংশটুকু দেখতে পাই সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস।
এবং এর বাইরে এই যে পুরো অংশটুকু এটাকে আমরা বলছি কোষ দেহ, এবং এখানে দেখতে পাচ্ছি ডেনড্রাইট। তো একটা কোষের ডেনড্রাইট এবং আরেকটা কোষের যে এই এক্সেন এখানে দেখতে পাচ্ছি নিচে, সেই এক্সেনের প্রান্তগুলো কানেক্টেড হয়ে একটা নিউরন আরেকটা নিউরনের সাথে যুক্ত হয়ে নার্ভ ইম্পালস বহন করে নিয়ে যায়। এছাড়া এই যে এখানে নিচের যে পুরো অংশটুকু এটাকে বলছি এক্সেন। এই এক্সেনের মধ্যে মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো এগুলোকে বলা হচ্ছে র্যানভিয়ার পর্ব বা র্যানভিয়ার নোডও বলে, এবং এই এক্সেনের নিচে যে সুতার মতো অংশটা বের হয়েছে সেটা হচ্ছে এক্সেন প্রান্ত। এরপরে আসবে জীবকোষের অঙ্গ এবং তন্ত্র কী। তো বিভিন্ন তন্ত্র বা সিস্টেম যেটাকে আমরা বলি, সেই সিস্টেমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে পরিপাক সিস্টেম, বা যেটাকে আমরা ইংলিশে বলি ডাইজেস্টিভ সিস্টেম। মানে আমরা খাবার খাওয়ার পরে সেই খাবারটা আমাদের বডিতে কোথায় গিয়ে হচ্ছে ডাইজেশন হয় বা পরিপাক হয়, এবং কিভাবে সেই পরিপাক হওয়ার পরে খাদ্যটা আমাদের দেহ থেকে গুরুত্বপূর্ণ পদার্থগুলো আমাদের দেহে থেকে যায়, এবং যেটা দরকার নেই সেই অদরকারি পদার্থগুলো কীভাবে বের হয়ে যায়, সেটাই এই পরিপাক সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম মেনটেন করে। এই ডাইজেস্টিভ সিস্টেমের পার্টগুলো তাহলে কি কি? ইসোফেগাস, মানে আমরা খাবার মুখ দিয়ে খাওয়ার পরে যে আমাদের স্টোমাকে যায় তার আগে যে নালীটা দিয়ে পাস করে সেটা হচ্ছে ইসোফেগাস। এরপরে সেটা স্টোমাকে যায় এবং স্টোমাক থেকে সেটা লিভার এবং প্যানক্রিয়াসের মধ্যে মেটাবলিজম হয়ে হচ্ছে যেটা আমাদের দরকার সেটা আমাদের বডিতে থেকে যায়, এবং বাকি যেটা থাকে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে, কোলন হয়ে, রেকটাম হয়ে, অ্যানাস হয়ে বডি থেকে বের হয়ে যায়। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ যেই সিস্টেমের মাধ্যমে আমরা কিভাবে শ্বাস নিচ্ছি এবং শ্বাসটা কোথায় আমাদের বডি কোন অঙ্গে যাচ্ছে যায়, কিভাবে করে সেটা আমাদেরকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে এবং আমাদের যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে বডির ভিতরে সেটাকে বের হতে সাহায্য করছে, সেটাই মূলত নিয়ন্ত্রণ করে এই শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। যেটা কি, যে আমরা যখন নাক দিয়ে শ্বাস নিই সেটা প্রথমে এই যে ট্রাকিয়া হয়ে, ট্রাকিয়ার মাধ্যমে ব্রঙ্কাই আছে, সেই ব্রঙ্কাই হয়ে কিছু রাইট লাঙ্গে এবং লেফট লাঙ্গে যায়। কিন্তু এখান থেকে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাইট লাঙ্গের কিন্তু 3টা লোব থাকে, একটা আপার, মিডল এবং লোয়ার লোব, যেটা লেফট লাঙ্গের ক্ষেত্রে 2টো, সেটা হচ্ছে আপার এবং লোয়ার লোব। এবং এই যে আমাদের যখন আমরা শ্বাস নেই তখন আমাদের লাংটা কি হয়, এক্সপান্ড করে, এবং যখন আমরা শ্বাস ছাড়ি তখন সেটা আবার নিজের জায়গায় ফিরে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু ডায়াফ্রামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্নায়ুতন্ত্র বা নার্ভ সিস্টেম, অর্থাৎ আমাদের যত ধরনের আমাদের বডির যে ইম্পালসগুলো আছে বা বিভিন্ন যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা হচ্ছে আমার ঠান্ডা লাগছে না গরম লাগছে নাকি আমি ব্যথা পাচ্ছি, এই ধরনের বিভিন্ন ধরনের যে আমি অনুভূতিগুলো অনুভব করতে পারি সেগুলো কিসের মাধ্যমে আমাদের ব্রেনে যায়, এবং ব্রেন এর জন্য আমাদের কি কি কাজ করতে হবে, আমাদের বডির ভিতরের অর্গানগুলোকে বা আমার হাত পাকে আমার কোনো একটা পরিস্থিতির ক্ষেত্রে কোনো একটা অনুভূতির ক্ষেত্রে কী ধরনের রেসপন্স দিতে হবে, সেগুলো সব মেনটেন করা হচ্ছে নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্র। তো এখানে হচ্ছে আমাদের পুরো বডিতে যে মানে হাজারো লাখো যে নার্ভ সিস্টেম যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাই দেখানো হয়েছে। নার্ভ তন্তু দেখা যাচ্ছে, এবং এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ যে তন্ত্র সেটা হচ্ছে রেচনতন্ত্র। তো এই রেচনতন্ত্রের মাধ্যমে কিন্তু আমাদের বডিতে যত আমরা যে খাবার খাই এই খাবারের মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলো যেই অঙ্গের মাধ্যমে হচ্ছে আমাদের বডি থেকে বের হয়ে যায় সেইটাকে বলা হয় হচ্ছে রেচনতন্ত্র। এবং এই রেচনতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কি, কিডনি। এবং এই কিডনির উপরে এই যে আমরা একটা টুপির মতো অংশ দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড, যেই গ্ল্যান্ড থেকে আমরা কি জানি গ্ল্যান্ড বা গ্রন্থি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ রস নিঃসরণ করে, যে রসগুলো হচ্ছে এই যে কিডনির যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে তাকে সাহায্য করে।
এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাওর্টা এবং ভেনা কেভা আছে, যেটা দুইটা কিডনিতেই হচ্ছে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে, এবং কিডনি থেকে কি বের হয়, ইউরেটার, এবং এই ইউরেটারের মাধ্যমে আমরা হচ্ছে ইউরিন যেটা আমাদের তৈরি হয় সেটা আমাদের ব্লাডারে এসে জমা হয় এবং আমাদের প্রয়োজনের ক্ষেত্রে সেটা ইউরেথ্রার মাধ্যমে বের হয়ে যায় বডি থেকে। এরপরে আসছে আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম, যেটাকে আমরা বলি হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজননতন্ত্র। প্রজননতন্ত্রটা হচ্ছে আমাদের মেল ফিমেলের ক্ষেত্রে দুটো ভিন্ন হয়, তো এটা আমরা সবাই জানি। যেমন মেলের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোস্টেট আছে, ভাস ডিফারেন্স আছে, সেমিনাল ভেসিকল আছে, এবং কিন্তু ব্লাডার, ইউরেথ্রা এই দুজনের ক্ষেত্রেই কমন হলেও ছেলেদের ক্ষেত্রে এখানে পেনিস দেখানো হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে ভেজাইনা আছে। এবং ছেলেদের ক্ষেত্রে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি টেস্টিকল, এপিডিটাইমিস, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এগুলো নয়। মেয়েদের ক্ষেত্রে কী কী আমরা দেখতে পাচ্ছি, ওভারি আছে, ফেলোপিয়ান টিউব আছে, ইউটেরাস আছে, এবং এন্ডোমেট্রিয়াম, সার্ভিক্স, ভেজাইনা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম, সেটা হচ্ছে ত্বকতন্ত্র, বা যেটাকে আমরা বলি ইন্টিগুমেন্টারি সিস্টেম। এই ত্বকতন্ত্র কি, যে আমাদের বডির উপরে যে আমরা যে পুরো স্কিনের যে লেয়ারটা থাকে সেটাই হচ্ছে আমাদের ত্বকতন্ত্র। এবং এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, কিছু আমাদের যে সবার বডিতে কিছু লোম থাকে সেই লোমগুলোকে দেখানো হয়েছে, এবং এখানে কিছু ফ্যাটের লেয়ার কিভাবে আর্টারি, ভেইন সাপ্লাই দিচ্ছে সেগুলো দেখানো হয়েছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ সিস্টেম, সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। গ্রন্থি মানেই কি, কিছু রস নিঃসরণ করবে। তো আমাদের বডির যে বিভিন্ন সিস্টেমগুলো কাজ করে সেই কাজগুলো করার জন্য এই যে প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা গ্রন্থি থাকে, এবং সেই গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেটা সেই সিস্টেমের কাজগুলো করতে সাহায্য করে। যেমন এখানে দেখা যাচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড দেখানো হয়েছে, পিটুইটারি, হাইপোথ্যালামাস, যেগুলো আমাদের ব্রেনের মধ্যে আমরা পাই। এছাড়া আমাদের থাইরয়েডের মধ্যে আমরা পাই থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এছাড়া আছে থাইমাস, এছাড়া আছে লিভারের ক্ষেত্রে আমরা মেটাবলিজমে আমাদের পাই প্যানক্রিয়াস, এছাড়া কিডনির উপরে আমরা একটু আগেও দেখলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড পাই। এছাড়া আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আছে গ্ল্যান্ড হিসেবে মেয়েদের ক্ষেত্রে ওভারি, এখানে প্লাসেন্টার কথা বলা হয়েছে যেটা প্রেগনেন্সির টাইমে আসে, এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টিকল। এরপর আমরা জানবো অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে। অণুবীক্ষণ যন্ত্র সরল মানে কি, সরল মানে জটিলও আছে, তার মানে অণুবীক্ষণ যন্ত্র দু ধরনের হয়, সরল অণুবীক্ষণ যন্ত্র এবং জটিল অণুবীক্ষণ যন্ত্র। তো সরল অণুবীক্ষণ যন্ত্রের পার্টের মধ্যে আমরা কী কী দেখতে পাই, এখানে একটা হাতল আছে, অভিনেত্র মানে যেটা দিয়ে আমরা দেখি, এবং এখানে টানা নল আছে, একটা ক্লিপ থাকে। এই মঞ্চ বা যে স্টেজটা, এটার মধ্যে মূলত হচ্ছে আমরা স্লাইড বা যেটাই আমরা দেখি, আমাদের সেই দেখার জিনিসটা আমরা রেখে আমরা দেখতে পাই, এবং এখানে একটা স্ক্রু আছে যেটা দিয়ে এটাকে উঠানামা করানো যায়, এবং এই স্তম্ভ বা হাতল আছে যেটা দিয়ে এটাকে ধরা যায়, এবং এখানে একটা দর্পণ থাকে বা একটা কাঁচ বা আয়না থাকে, এবং এটা হচ্ছে নিচের অংশ। কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাচ্ছি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রটা আরেকটু সুগঠিত বা সুসজ্জিত, যেটা দিয়ে আমরা আরও সহজেই কোনো দেখতে পাই। যেমন আমরা সরল অণুবীক্ষণ যন্ত্রে দেখেছি একটা দর্পণ থাকে, সেই দর্পণের মধ্যে বা আয়নার মধ্যে আমাদের রিফ্লেক্ট করার কারণে আলোটা আমরা হচ্ছে বস্তুটা দেখতে পাই, যেটা আমরা স্টেজে বসাই। কিন্তু এখানে তেমন কোনো কিছুরই প্রয়োজন নাই, কারণ এক্ষেত্রে আমাদের আলাদাভাবেই হচ্ছে যে একটা ডায়াফ্রাম থাকে বা ডায়াফ্রাম স্ক্রু থাকে, এবং এটার মধ্যে লাইট থাকে, সে লাইট দিয়ে আমরা এখানে অভিনেত্র আছে, টানা নল আছে, এখানে হচ্ছে অবজেক্টিভ আছে কিছু। এই অবজেক্টিভগুলো হচ্ছে বিভিন্ন পাওয়ারের হয়ে থাকে, যে পাওয়ার চেঞ্জ করে আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো যত আমরা অণুবীক্ষণ করে দেখতে চাই সেই অণুবীক্ষণে আমরা দেখতে পাই। এছাড়াও আছে আরও ডেভেলপ, সেটার মধ্যে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র, যেটা হচ্ছে ইলেকট্রনিকভাবে আমরা দেখতে পাই। তো আমাদের আজকের চ্যাপ্টার এখানেই শেষ। ধন্যবাদ।